স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম। আচ্ছা, তো আমরা আগের ক্লাসে মোটামুটি এই সফটওয়্যার প্রসেস নিয়ে শুরু করছিলাম, কিছু দূর আগাইছিলাম। তো আমি এখন যদি কিছু জিনিস জিজ্ঞেস করি যে আমরা যে গত ক্লাসে দেখছিলাম দুইটা টার্ম, একটা হচ্ছে প্ল্যান ড্রাইভেন আর একটা হচ্ছে অ্যাজাইল প্রসেসেস। এখন কেউ একটু আমাকে বলেন যে প্ল্যান ড্রাইভেন আর অ্যাজাইল প্রসেসের মধ্যে ডিফারেন্স কি? প্ল্যান ড্রাইভারে হচ্ছে এটা হচ্ছে ফিক্স থাকবে, আর হচ্ছে অ্যাসাইনমেন্টের ওইটা হচ্ছে চেঞ্জ হতে পারে। কি চেঞ্জ হতে পারে? ওই যে যেগুলো আছে আমরা নেব, মানে এখানে আমরা যে মানে প্ল্যানটা করব সেই প্ল্যানটা আমাদের চেঞ্জ হতে পারে। আচ্ছা, সো প্ল্যান ড্রিভেন মেথডে আমি যেটা বলছি যে আমি সবকিছু আগে থেকে জানি, আগে থেকে প্ল্যান করা আমার, আমি ওই প্ল্যান অনুযায়ী চলবো, আমার প্ল্যানে কোনো চেঞ্জ আসবে না। আর আমার কতটুকু উন্নতি হলো না হলো, প্রগ্রেস কতটুকু হলো, এটা সেই প্ল্যান থেকেই বোঝা যাবে। আর অ্যাজাইল প্রসেস বলতে আমি বুঝাইছিলাম যে যে প্রসেস মানে যেখানে আমার ধরেন নতুন একটা কিছু বানাইতে যাচ্ছি, তো ওটা হচ্ছে চেঞ্জ করা লাগতেছে, কিছু নিউ রিকোয়ারমেন্ট আসছে, তো যেখানে আমি অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করতেছি সেখানে একটা প্ল্যান ড্রিভেন অ্যাপ্রোচে আমি যেতে পারবো না। তো সেখানে আমার দেখা যাবে যে বিভিন্ন টাইম টু টাইমে আমি দেখতেছি যে আমার চেঞ্জ করা লাগতেছে। সো ওই যে in agile processing, planning is incremental and it is easier to change the process to reflect the changing customer requirement. So সেগুলো হচ্ছে agile process. আচ্ছা, তো আমরা সফটওয়্যার প্রসেস ইমপ্রুভমেন্ট ফ্রেমওয়ার্ক নিয়ে একটু কথা বলছিলাম। এটা অ্যাকচুয়ালি কি মিন করে একটু বলেন কেউ? আমরা যে সিএমএম লেভেল গুলো অ্যাকচুয়ালি দেখছিলাম। জি, কেউ বলেন সিএমএম লেভেল গুলা যে আমরা দেখছিলাম এগুলা অ্যাকচুয়ালি কিসের জন্য ইউজ হয়? মামুন হোসেন, জি ম্যাম। জি বলেন। এই যে সিএমএম লেভেল গুলো যে আমরা ওই দিন একটু সার্চ করে দেখছিলাম একসাথে, ওগুলো হচ্ছে কিসের জন্য ইউজ করা হয়? একটা অর্গানাইজেশনে ম্যাম সফটওয়্যার প্রসেসটা কিভাবে কাজ করবে তার উপরে ম্যাম। প্রথমে ইনিশিয়ালাইজ করা লাগে লেভেল 1-এ, এবং লেভেল 2 তে এসে সেগুলো আমরা কিভাবে কাজ করব, ম্যানেজমেন্ট সিস্টেম আপডেট, টেস্টিং ডিবাগিং এগুলো করতে হয় ম্যাম। সিএমএম লেভেল বলতে অ্যাকচুয়ালি আমরা মানে কি বুঝি? আমরা বলি না যে এই কোম্পানিটা হচ্ছে সিএমএম লেভেল 5-এ আছে, এই কোম্পানিটা সিএমএম লেভেল 3-তে আছে, এরকম আমরা কিছু লেভেল সার্চ করছিলাম। তো ওইটা অ্যাকচুয়ালি লেভেলটা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? ম্যাম কোম্পানিগুলোর ভিতরে আর কি কে উপরে আছে বা কার সফটওয়্যার বানানোর ইয়েটা আর কি ভালো আর কি কি বলে ম্যাম, এই কোম্পানি থেকে ওই কোম্পানি আর কি ভালো বানায় এরকমের কিছু ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ, সিএমএম লেভেল 5 যেটা মানে সিএমএম লেভেল যেটা, সেটা হচ্ছে আপনার যে সফটওয়্যার ফার্মটা আছে তারা যে আহ, ইয়া করতেছে, সফটওয়্যার তৈরি করতেছে এখন, তাদের যে ম্যানেজমেন্ট, তাদের ভিতরে যে টিম ম্যানেজমেন্ট বা
আরো সবকিছু প্রসেস এবং সে সফটওয়্যার যে তৈরি করতেছে কি প্রসেস ইউজ করে করতেছে, সফটওয়্যার কোয়ালিটি কেমন, টোটালটা মিলে আপনার সফটওয়্যারের মানে আমি বলতে পারি একটা স্ট্যান্ডার্ড আমাকে দিয়ে দিছে। যেমন এখন কেউ খাটো হয় কেউ লম্বা হয়, এখন আমরা তো একটা স্কেলিং বের করছি তাই না, সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। তো আমি দেখতেছি যে 5 ফুট 5-এর উপরে যারা আছে তাদেরকে আমি মোটামুটি লম্বা বলতেছি। তো এরকম একটা স্ট্যান্ডার্ড হচ্ছে এই সিএমএম মডেলটা। তো এখানে হচ্ছে বিভিন্ন লেভেল করে দেওয়া আছে, এখন বিভিন্ন লেভেলের স্পেসিফিকেশনও বলে দেওয়া আছে। এখন আমাকে দেখতে হবে যে এই ক্যাটাগরি অনুযায়ী আমার কোম্পানিটা কোন লেভেলে পড়তেছে। এবং সিএমএম এর 5টা লেভেল, তার মধ্যে হচ্ছে সিএমএম লেভেল 5টা হচ্ছে সবচেয়ে ভালো। সিএমএম লেভেল 5-এর যে কোম্পানিগুলো তাদের ম্যানেজমেন্ট ভালো, তাদের যে সফটওয়্যার গুলো তৈরি করতেছে সেগুলো কোয়ালিটি সফটওয়্যার, এবং যে প্রসেসে তৈরি করতেছে সেটাও খুব ভালো একটা ম্যানেজড প্রসেসে তৈরি করতেছে। আচ্ছা, এই যে এখানে দেখেন এই বেঞ্চমার্ক ফর মেজারিং দ্য ম্যাচুরিটি অফ অর্গানাইজেশনস সফটওয়্যার প্রসেস, মানে আপনার অর্গানাইজেশন কেমনে ম্যানেজ করতেছে সফটওয়্যার গুলোকে বিল্ড করার জন্য, মানে ওভারঅল আপনার কোম্পানির একটা রেপুটেশন যেটা, সেটার জন্য একটা বেঞ্চমার্ক দিয়ে দেয়। আর সিএমএম লেভেল 5 levels, CMM defines 5 levels of process maturity based on certain key process areas. Key process areas বলতে কি বোঝাচ্ছে যে আমার প্রত্যেকটা লেভেলের কিছু ক্রাইটেরিয়া আছে। আমার কোম্পানিটা এই লেভেলে উঠতে গেলে আমাকে এইসব শর্ত মানতে হবে, তাহলে আমার কোম্পানিটা এই লেভেলে উঠতে পারবে। সেরকম শর্তগুলো হচ্ছে এখানে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো আমরা সিএমএম লেভেলের 5টা লেভেল এখানে দেখতেছি, যার মধ্যে ইনিশিয়াল আর হচ্ছে রিপিটেবল আমরা আগেই আলোচনা করে আসছি। আচ্ছা, তো আমাকে একটু মনে করায় দেন যে আমরা ইনিশিয়াল বলতে কি বুঝাচ্ছিলাম আর রিপিটেবলে আমরা কি বুঝাচ্ছিলাম। রিপিটেবলে কোড গুলা ইমপ্লিমেন্ট করবো এইগুলাই তো। এখানে ম্যাম ইনিশিয়ালে শুধু কোড গুলা থাকবে, আর আচ্ছা রিপিটেবলে হচ্ছে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে ধরনের অ্যাট্রিবিউট গুলো পড়ছিলাম, অ্যাক্টিভিটিস গুলো পড়ছিলাম, সেগুলো কোডের সাথে অ্যাড হবে। আচ্ছা, এখন ইনিশিয়ালের একটা এক্সাম্পল দেন তো। ম্যাম আমরা হচ্ছে প্রজেক্ট যেভাবে করি, প্রজেক্টে তার সাথে একটা কোড, স্টুডেন্ট প্রজেক্ট। হুম হুম ভার্সিটি যেগুলো প্রজেক্ট গুলো করি করছি। হুম। আর সেগুলোর সাথে আমরা যে বেসিক সফটওয়্যারের ইয়াটা অ্যাটাচ করতেছি, তাহলে কি হয়ে যাবে? রিপিটেবল। লেভেল 2 তে চলে যাবে। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে লেভেল 3। লেভেল 3 হচ্ছে ডিফাইন, মানে আপনি যদি একটা এখনকার যুগে আমি দেখতে যাই, যদি একটা যদি সফটওয়্যার কোম্পানি হিসেবে আপনি শুরু করতে চান, তাহলে কি হয়, লেভেল 2 লেভেল 1 আর লেভেল 2 হচ্ছে এই দুইটাই হচ্ছে সব সফটওয়্যার কোম্পানির থাকা লাগে, তাই না? এগুলো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। আপনি এই যে ইনিশিয়াল পর্যায়ে জাস্ট কোডিং করলেন আর হয়ে গেল, এইটা কিন্তু আহ, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পর্যায়ে পড়েই না। আমরা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বেসিকটা দেখলাম, সেটা কোন লেভেল থেকে শুরু হচ্ছে বলেন তো?
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বেসিক যে টেকনিক্স বা সেগুলা যে আমরা কথা বলে লেভেল আসতেছি 2 থেকে ম্যাম। সেগুলা হ্যাঁ Level লেভেল 2 2 থেকে কিন্তু শুরু হচ্ছে। তো লেভেল 1 আর লেভেল 2 মানে এই দুইটা হচ্ছে যে কোনো সফটওয়্যার কোম্পানি যদি আপনি দাঁড়া করাতে চান এই দুইটা আপনার অবশ্যই কিন্তু লাগবে। এরপরে এই লেভেলগুলো যে আছে এই লেভেলগুলো হচ্ছে আপনার আপনার কোম্পানির বেটারমেন্টের জন্য বা আপনার কোম্পানির কোয়ালিটি ইনক্রিজ করার জন্য হচ্ছে এই লেভেলগুলো। এখানে জাস্ট আপনি কোন রকম একটা সফটওয়্যার কোম্পানি খুললেন যার মধ্যে আপনি কোনো একটা সফটওয়্যার প্রসেস ইউজ করে টেকনিক্স ইউজ করে যা শিখছেন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে সেগুলো ইউজ করে প্রজেক্টটা বানাইতে পারতেছেন। তো এইটা হচ্ছে সেই পর্যায়। আর এখানে যে লেভেলগুলো আছে সেগুলো হচ্ছে মোর অ্যাডভান্স লেভেল। তো আমরা একটু দেখি যে এই লেভেলগুলোর ক্রাইটেরিয়া কি। আচ্ছা, সো লেভেল 3 হচ্ছে গিয়ে ডিফাইন্ড। আমরা দেখতেছি যে যত সফটওয়্যার ইন্ডাস্ট্রি আছে সফটওয়্যার কোম্পানি যত আছে তার মধ্যে দেখা যাচ্ছে যে 10%-এরও নিচে হচ্ছে এই ডিফাইন্ড লেভেলে যেতে পারছে। আচ্ছা, তো ডিফাইন্ড লেভেলের এই যে ক্রাইটেরিয়া গুলো আছে ফার্স্টে হচ্ছে অর্গানাইজেশন প্রসেস ফোকাস এন্ড এরপরে আছে হচ্ছে অর্গানাইজেশন প্রসেস ডেফিনেশন। এই দুটা বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমি যেই সফটওয়্যার কোম্পানিটা চালাচ্ছি আমাদের যেই প্রসেস গুলো আমরা অ্যাকচুয়ালি ফলো করতেছি একটা প্রোডাক্ট তৈরি শুরু থেকে লাস্ট পর্যন্ত, তো সেখানে হচ্ছে আমরা প্রসেস গুলো ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে পারতেছি কিনা, আমাদের প্রসেস যেগুলো আমরা ম্যানেজ করতেছি সেগুলো কতটা অর্গানাইজড। যেমন একটা প্রসেসে মানে একটা সফটওয়্যার তৈরি করার জন্য আমাদের কি করা লাগতে পারে, আমাদের বেশ কিছু টিম থাকা লাগতে পারে। যেমন কাস্টমারের সাথে ডিল করবে একটা টিম, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবে আরেকটা টিম ডিজাইন করবে, আরেকটা টিম কোডিং করবে। আবার দেখবেন কিছু কোম্পানিতে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর থাকে, ওনারা হচ্ছে ডাটাবেজের সাথে আপনার প্রজেক্টের যে কানেকশনটা সেটা এস্টাবলিশ করে, সেটার মেইনটেনেন্সটা এস্টাবলিশ করে। এরপর সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার যারা তারা কি করবে, তারা হচ্ছে এই আপনার সফটওয়্যারের কোয়ালিটিটা অ্যাসিওর করবে যে কোনো বাগ থেকে গেল কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। সো এই যে আমার বিভিন্ন টিমে ভাগ করা, এই টিমে ভাগ করা, এদের মধ্যে কাজ ম্যানেজ করা, কি প্রসেসে অ্যাকচুয়ালি এক একটা টিম কাজ করতেছে, সেই সব কিছুই হচ্ছে অর্গানাইজড হতে হবে। দেন আসতেছে হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম। তো ধরেন ফার্স্টে হচ্ছে আপনাদের কিছু এমপ্লয়ি আপনারা নিলেন যারা হচ্ছে ফ্রেশ এমপ্লয়ি হচ্ছে আপনারা নিলেন, তাদের হচ্ছে খুব বেশি একটা আইডিয়া নাই, অথবা আপনারা কোন একটা টেকনোলজি নিয়ে কাজ করতেছেন কোম্পানিতে, এখন নিউ টেকনোলজি চলে আসছে যেটা সম্পর্কে আপনাদের ভালো আইডিয়া নাই। তখন একটা সফটওয়্যার কোম্পানি কি করতে পারে, যে আপনাদের ওই টেকনোলজি নিয়ে কাজ করা লাগবে কারণ টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, বাট আপনাদের ওই টেকনোলজি নিয়ে ভালো আইডিয়া নাই। এখন আপনার কোম্পানি যদি সিএমএম লেভেল 3 তে থেকে থাকে তাহলে সে কি করতে পারে, কেউ একটু বলেন। ম্যাম ট্রেনিং করাবেন? হ্যাঁ, ট্রেনিং করাতে পারে। সো আমার যে আমি বাইরে থেকে লোক আনতে পারি যে এই টেকনোলজি সম্পর্কে জানে, এবং আমার যে এমপ্লয়ি যারা আছে আমার প্রতিষ্ঠানের আন্ডারে তাদেরকে আমি হচ্ছে ট্রেনিং দিব, যাতে আমরা ভবিষ্যতে ওই টেকনোলজিটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, ট্রেনিং প্রোগ্রাম কিন্তু দেখেন লেভেল 2 লেভেল 1 এসব কোনোটাতেই নাই। সো এখানে হচ্ছে মোর সফটওয়্যার তৈরি করার থেকে আমার যে আমার ইনস্টিটিউশনের যে ম্যানেজমেন্টটা তার কোয়ালিটি বেটার করার জন্য, বেটার স্কিল হিউম্যান রিসোর্স পাওয়ার জন্য, আমার যে এমপ্লয়ি যারা আছে তাদেরও স্কিল বাড়ানোর জন্য যেসব মানে অনেকটা এটা কোম্পানি বেসড, কোম্পানির ম্যানেজমেন্ট বেসড আর কি। বুঝা গেছে এই জিনিসটার মধ্যে দুটার মধ্যে পার্থক্য? আমরা যতই লেভেল 1 থেকে 5 এর দিকে যাচ্ছি আমাদের ততই হচ্ছে
আমাদের কোম্পানিটা হচ্ছে ইমপ্রুভড হচ্ছে, যেখানে আমরা এখানে তো সফটওয়্যার প্রোডাক্ট রিলেটেড সব, এখানে জাস্ট প্রোডাক্ট না, আমার কি কি হিউম্যান রিসোর্স লাগবে, আমার যে এমপ্লয়ি যারা আছে তাদের কোয়ালিটি কিভাবে আমি বাড়াইতে পারবো, এগুলো সব ম্যানেজমেন্টই হচ্ছে দেখা হয়। আচ্ছা, এইটুকু পর্যন্ত বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টিগ্রেটেড সফটওয়্যার ম্যানেজমেন্ট। এখন এটা বলতে কি বোঝাচ্ছে, যেমন ধরেন একটা সফটওয়্যার কোম্পানি বাংলাদেশে আছে, ঠিক আছে, এই সফটওয়্যার কোম্পানিটা দেখা যাচ্ছে যে বিদেশের কোন একটা সফটওয়্যার কোম্পানিরই একটা শাখা হচ্ছে বাংলাদেশে খুলছে। এখন বিভিন্ন জায়গায়, অথবা আমি বলতে পারি যে একটা সফটওয়্যার কোম্পানি হচ্ছে কয়েকটা জায়গায়, দেশে কয়েকটা জায়গায় ব্রাঞ্চ খুলছে। সো এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সফটওয়্যার বানাচ্ছে, ধরেন একটা সফটওয়্যারেরই মডিউল, বিভিন্ন মডিউল হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চে দিয়ে দিছে করার জন্য। যেমন থেরাপ নামে একটা সফটওয়্যার কোম্পানি আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি ইউএস এর কোম্পানি। তো ইউএস এর কোম্পানি, তো এটার একটা ব্রাঞ্চ হচ্ছে বাংলাদেশে আছে, এটা হচ্ছে আপনার বনানীর দিকে। তো ওরা যে কাজটা করে, ওরা যেই বিষয় নিয়ে কাজ করে সেইটার বিভিন্ন মডিউল করে, এবং এক একটা পার্ট হচ্ছে, যেমন কিছু পার্ট তারা এই যে বাংলাদেশে যে তাদের ইয়াটা আছে, ব্রাঞ্চটা আছে, সেখানে যারা কাজ করতেছে তাদের হাতে দিয়ে দেয় যে তোমরা এতটুকু নিয়ে কাজ করবা, এটার কোয়ালিটি এনহ্যান্স করবা বা বিল্ড করবা। সো ইন্টিগ্রেটেড সফটওয়্যার ম্যানেজমেন্ট বলতে বোঝানো হচ্ছে, আপনার যদি এরকম অনেকগুলো ব্রাঞ্চ থাকে, আপনার যদি এক একটা মডিউল বা এক একটা প্রজেক্ট হচ্ছে এক একটা ব্রাঞ্চে আপনি দিচ্ছেন করতে, সো তারা যে প্রজেক্ট করবে বা মডিউল গুলো বানাবে, এগুলোর মধ্যে একটা ইন্টিগ্রেশন করার একটা আপনার থাকতে হবে। যেমন আপনি মেইন ব্রাঞ্চে থেকে অন্যদের কাজ হচ্ছে, অন্যরা কি কাজ করতেছে এটা হচ্ছে আপনি মনিটর করে এগুলোর ইন্টিগ্রেশন করতে পারবেন। তো আমার এখানে কি হচ্ছে, বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে কমিউনিকেশনও এখানে চলে আসতেছে, বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে কমিউনিকেশন, কোঅপারেশন এগুলো এখানে চলে আসতেছে। এরপরে আছে হচ্ছে সফটওয়্যার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং। তো এইটা বলতে আমরা যেটা বুঝি যে কোন একটা সফটওয়্যার প্রোডাক্ট যখন আমরা ক্রিয়েট করতেছি, এটাকে কিভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা যায়। ঠিক আছে, প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বলতে আমি এই সফটওয়্যারটা বানাইছি, এটা আমি কিভাবে মানুষের কাছে প্রেজেন্ট করব যাতে আমার সফটওয়্যারের মার্কেট ভ্যালু বৃদ্ধি পায়। যেমন একটা জিনিস হতে পারে যে আমার যে কোম্পানির ওয়েবসাইট আছে, সেখানে আমি কি করলাম, এই সফটওয়্যারটার জন্য আলাদা একটা সেকশন বানালাম, সেখানে আমি এই সফটওয়্যারের যে ফিচার গুলো আছে বা যে ইউনিকনেস গুলো দিচ্ছে, এগুলা কি করতে পারি, সুন্দর করে অর্গানাইজড ওয়েতে শো করতে পারি, যাতে কেউ আমার কোম্পানি নিয়ে যদি সার্চ করে তাহলে সে আমার প্রোডাক্ট গুলো নিয়ে একটা ভালো রিভিউ পাবে, ওভারভিউ পাবে আর কি। তো ধরেন আমরা তো টিভিতে বিজ্ঞাপন দেখি, বিজ্ঞাপন দেখে আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারি, যে প্রোডাক্টের বিজ্ঞাপন নাই তার থেকে বিজ্ঞাপন যে প্রোডাক্টের বেশি আছে, তো সেইটাকে আমরা বেশি আরো সবাই জানতে পারে, চিনতে পারে। সো প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এ এরকমই, যে আমি যে কোম্পানি আমার যে প্রোডাক্ট বানাচ্ছে, এটা যাতে সবার সামনে অনেক রিপ্রেজেন্টেবল ওয়েতে তুলে ধরা, যাতে এটা হচ্ছে সবার একটা নজর কাড়ে। এটা হচ্ছে সফটওয়্যার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং। এরপরে হচ্ছে ইন্টার গ্রুপ কোঅর্ডিনেশন। ঠিক আছে, এখন আপনার যে সফটওয়্যার কোম্পানিতে হচ্ছে ধরেন বিভিন্ন গ্রুপের মানুষজন হচ্ছে বিভিন্ন কাজ করতেছে, ঠিক আছে, তো কেউ হচ্ছে কোডিং করতেছে, কেউ হচ্ছে টেস্টিং করতেছে, এবং এদের মধ্যে যে কোঅর্ডিনেশনটা মেনটেন করা, ম্যানেজমেন্ট করা আর কি, তাদের কমিউনিকেশন নিশ্চিত করা, এই সব কিছু হচ্ছে ইন্টারগ্রুপ কোঅর্ডিনেশনের মধ্যে পড়তেছে। যে একজন জাস্ট কোডই করে গেল, সেটা টেস্ট করার কোনো খবর নাই, অথবা টেস্টার বসে আছে তার কাছে কাজ নাই, আর হচ্ছে কোড যারা করতেছে তারা ঢিলিমিলি করে করতেছে, শেষ হচ্ছে না। সো এরকম হওয়া যাবে না, তো এদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। এরপরে হচ্ছে পিয়ার রিভিউস। তো এইটা সিএমএম লেভেল 3 এর জন্য অনেক ইম্পর্টেন্ট, যে আপনি আপনার অর্গানাইজেশনে একটা গ্রুপ বা একটা এমপ্লয়ি আরেকটা এমপ্লয়িকে হচ্ছে রিভিউ করবে, যে উনার কোন জিনিসটা সবচেয়ে ভালো, যেটা আমরা আমাদের সবার টিমে অ্যাডাপ্ট করতে পারি, এবং তার কোন দিকটা হচ্ছে খারাপ, যেটাকে সে ইমপ্রুভ করতে পারে।
তো এভাবে যদি পিয়ার রিভিউ করা হয় তাহলে আমরা সবাই সবার পজিটিভ এন্ড নেগেটিভ দিক সম্পর্কে জানতে পারবো, এবং আমরা এই যার যার পজিটিভ দিকগুলা সেগুলো হচ্ছে বিভিন্ন টিমে আমরা অ্যাডপ্ট করতে পারবো, আর নেগেটিভ দিকগুলো হচ্ছে আমরা এড়াই চলার চেষ্টা করতে পারবো। সো এটা হচ্ছে সিএমএম লেভেল 3। সো দুইটা টার্ম আছে, একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো প্রজেক্ট ম্যানেজমেন্ট আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই দুইটা জিনিস কিন্তু একটু আলাদা। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আমরা বেসিক্যালি আমাদের যে সফটওয়্যার প্রোডাক্টটা আছে সেইটা শুরু থেকে লাস্ট পর্যন্ত বিভিন্ন স্টেপের মাধ্যমে কিভাবে তৈরি করব, কিভাবে মেইনটেইন করব সেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলি। বাট প্রজেক্ট ম্যানেজমেন্ট যেই বিষয়টা সেখানে হচ্ছে আমার কোম্পানি চালানো, মোট কথা হচ্ছে আমার কোম্পানি চালানো। আমার কোম্পানিতে অনেক লোকজন আছে, তো বিভিন্ন মানুষকে আমার বিভিন্ন কাজ অ্যাসাইন করা লাগবে, দেন এদের মধ্যে কমিউনিকেশনের জিনিসটা দেখা লাগবে, দেন আমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হবে। এগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের কাজ। প্রজেক্ট ম্যানেজার পদে যারা থাকে তারা হচ্ছে এরকম বিভিন্ন টিমের মধ্যে ম্যানেজমেন্টটা দেখে। তো সেই ম্যানেজমেন্টটা যদি আমরা দেখি, একটা হচ্ছে সফটওয়্যার বেসড হইলো তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আর আমার যে কোম্পানি আছে কোম্পানির মানুষজনের মধ্যে যে ম্যানেজমেন্ট বা বিভিন্ন কাজের ম্যানেজমেন্ট সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের দিকে যায়। সো আমরা দেখতে পারতেছি কি লেভেল 2 থেকে যখন লেভেল 3 তে আমরা যাচ্ছি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সাথে আর কি কি যোগ হয়ে যাচ্ছে বলেন? প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টের জিনিসগুলো হচ্ছে যোগ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একজনই কথা বলতেছে, বাকিরা কেন কথা বলি না? এই কোর্সটা এমনি একটু থিওরি রিলেটেড, এখন আমরা যদি কথাই না বলি তা আমার তো পড়াতে মনে হবে যে আপনারা ইন্টারেস্টেডই না, তখন তো পড়াইতে ইচ্ছা করে না। আচ্ছা, এরপরে দেখেন সিএমএম লেভেল 4 যেটা হচ্ছে ম্যানেজড, সেটা হচ্ছে 5%-এরও কম আর কি সফটওয়্যার কোম্পানি এই লেভেলে পৌঁছাতে পারছে। তো এখানে দেখেন, এখানে যে দুইটা জিনিসের কথা বলা হয়েছে যে সফটওয়্যার কোয়ালিটি ম্যানেজমেন্ট এন্ড কোয়ান্টিটেটিভ প্রসেস ম্যানেজমেন্ট। আচ্ছা, তো এই দুইটা জিনিস দেখে আমাদের কি কোনো কিওয়ার্ড মাথায় আসে যেটা আমরা আগে দেখে আসছি? কোয়ালিটি ম্যানেজমেন্টে তো আগে দেখি। কিউ এন্ড পি, এটাকে আমরা আগে দেখে আসছি। জি ম্যাম। জি কি ম্যাম, ছিল এটা? কোয়ালিটি এন্ড প্রোডাক্টিভিটি। কোয়ালিটি তো এফিশিয়েন্সি এগুলা। হ্যাঁ, কোয়ালিটি এন্ড প্রোডাক্টিভিটি। আচ্ছা, এই দুটার মধ্যে আবার কোনটাকে বেশি রাখতে হবে কোনটাকে কম রাখতে হবে? ম্যাম দুইটাতে ব্যালেন্স করে চলতে হবে। হ্যাঁ, দুটাকে ব্যালেন্সড ওয়েতে রাখতে হবে, তাহলেই আমার কোম্পানি হচ্ছে ভালো করতে পারবে। এখন আমি অনেকবারই বলছি এই কথাটা যে যদি আমার প্রোডাক্টিভিটি অনেক বেশি থাকে, আমি অনেক কম টাইমে অনেক সফটওয়্যার তৈরি করে ফেলতেছি, বাট আমার সফটওয়্যারের কোয়ালিটি ভালো না, তখন তো আর আমার সফটওয়্যার গুলার ভ্যালু থাকতেছে না তেমন। আর আমি জাস্ট একটা সফটওয়্যার তৈরি করতেছি, একটা সফটওয়্যার তৈরি করে সেটাকে একদম কোয়ালিটিফুল বানায় ফেলতেছি, সারা জীবন হচ্ছে ওর পিছনে টাইম দিতেছি, অন্য কোনো প্রোডাক্ট তৈরি করার কোনো চিন্তা নাই আমার। তো তখন কি হবে, আমার কোম্পানি গ্রো করবেন। সো আমাকে যেটা করতে হবে এই দুটার মধ্যে একটা কম্বিনেশন আনতে হবে। সো এইটা অ্যাকচুয়ালি ম্যানেজ লেভেলে। খুব সম্ভবত লেভেল 3 এর পরে লেভেল 5 এই হচ্ছে জাম্প করা হয়, মানে লেভেল 3 থেকে 4 এর খুব একটা বেশি পার্থক্য নাই। আমরা যদি এই লেভেল 4টাকে এই লেভেলে ঢুকাই দেই তাহলে দেখা যাবে যে আমরা লেভেল 3-4 কে একসাথেই বলতে পারতেছি। বাট এখানে যেহেতু এই মডেলে আলাদা করে ফেলছে তাই আমরা হচ্ছে এটাকে আলাদাভাবেই দেখবো। এরপরে লেভেল 5 এর নাম কি বলেন তো? অপটিমাইজিং। আচ্ছা, অপটিমাইজিং। সো এখানে হচ্ছে প্রসেস চেঞ্জ ম্যানেজমেন্ট, টেকনোলজি চেঞ্জ ম্যানেজমেন্ট এন্ড ডিফেক্ট প্রিভেনশন। সো প্রসেস চেঞ্জ ম্যানেজমেন্ট বলতে কি বুঝতেছি? প্রসেসটা তো চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, তখন হচ্ছে আচ্ছা,
অপটিমাইজেশন এই লেভেলটা যে আছে সেটা হচ্ছে আপনার মেইনটেইনেবিলিটিকে খুব বেশি প্রায়োরিটি দেয়। মেইনটেইনেবিলিটি বলতে কি বোঝাচ্ছি, আমাদের সফটওয়্যার আমরা তৈরি করে ফেলছি, হ্যাঁ, এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যে প্রসেসটা ইউজ করি, আমাদের নর্মালি আমাদের সফটওয়্যার কোম্পানিতে যে প্রসেসটা ইউজ করতেছি, তো দেখা যেতে পারে এই প্রসেসের মধ্যে আমাদের চেঞ্জ আসতে পারে, চেঞ্জ আনা লাগতে পারে। সেই চেঞ্জের সাথে যদি আমরা মানায় নিতে পারি কিনা সেটা হচ্ছে সিএমএম লেভেল 5 দেখে। এরপরে হচ্ছে ধরেন টেকনোলজি চেঞ্জ হলো, আগে যে টেকনোলজিতে ইউজ করে সফটওয়্যারটা চলতো, এখন হচ্ছে ভিন্ন টেকনোলজি ইউজ করে সফটওয়্যারটা চলবে। সো এইটা যাতে চলতে পারে সেটাও হচ্ছে সিএমএম লেভেল 5 এ যারা সফটওয়্যার কোম্পানি আছে, এরকম যদি টেকনোলজিতে কোনো চেঞ্জ আসে তাদের কোনো সমস্যা হয় না, তারা সেটার সাথে খাপ খাওয়াই নিয়ে নিজেদের প্রসেস, যে নিজেদের সফটওয়্যারকে সেভাবে মডিফাই করে ফেলতে পারে। আর হচ্ছে ডিফেক্ট প্রিভেনশন, এইটা হচ্ছে যে জিনিসটা বলছে যে সিএমএম লেভেল 5 এ প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে ম্যাক্সিমাম রাখতে হয়। ডিফেক্ট প্রিভেনশন মানে এখানে কোনো ডিফেক্টই আনা যাবে না, কোনো ধরনের বাগ, কোনো ধরনের ডিফেক্ট সফটওয়্যারে থাকা যাবে না যদি আমার অর্গানাইজেশন সিএমএম লেভেল 5 এ থাকতে চায়। ঠিক আছে। আর হচ্ছে আর প্রসেস চেঞ্জ ম্যানেজমেন্ট আর টেকনোলজি চেঞ্জ ম্যানেজমেন্ট যেটা, সেটা হচ্ছে যদি আমার ভবিষ্যতে কোনো আমি যে প্রসেসে অ্যাকচুয়ালি সফটওয়্যারটা বানাচ্ছি এই প্রসেসে কোনো চেঞ্জের দরকার আসে তাহলে যাতে আমি ইজিলি চেঞ্জ করতে পারি। দেন টেকনোলজি, যে টেকনোলজি ইউজ করে আমার সফটওয়্যারটা চলতেছে সেই টেকনোলজিতে কোনো চেঞ্জ আসে, আমি যাতে সফটওয়্যারটাকে নতুন টেকনোলজির উপযোগী করে তুলতে পারি। তো এটা হচ্ছে সিএমএম লেভেল 5 এর কাজ। আচ্ছা, সো টেকনোলজি চেঞ্জের আমি আপনাদের একটা উদাহরণ দিই। ধরেন আমাদের তো আগে কি ছিল, 2G ছিল, 2G থেকে 3G হয়েছে, এখন হচ্ছে 4Gও চলে আসছে, তাই না? এটাকে বলা হচ্ছে টেকনোলজি চেঞ্জ হইতেছে। এখন 3G 2G থেকে যখন 3G হয়েছে, তো আমরা সেলুলার নেটওয়ার্কে দেখছি যে আমাদের বিভিন্ন টাওয়ার থাকে, বেস স্টেশন গুলো থাকে, এরকম বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার থাকে আর কি। একটা বেস স্টেশন একটা নির্দিষ্ট এরিয়াকে সার্ভ করে, এরকম হলে যখন 2G থেকে 3G আসছে, আমরা কি পুরা সিস্টেমটাকে বাতিল করে দিছি, পুরা ইনফ্রাস্ট্রাকচারকে ভেঙে কি আবার নতুন করে ইনফ্রাস্ট্রাকচার বানাইছি? হ্যাঁ, জি বলেন, কেউ কিছু বলছিলেন? পুরোটা ম্যাম আমরা বাতিল করে দেয়নি ম্যাম, কিন্তু ওর সাথে কিছু অ্যাড করা হয়েছে। হ্যাঁ, অ্যাড করা হয়েছে বা ওইভাবে চেঞ্জ করে নেওয়া হয়েছে কিছু জিনিস। ধরেন স্ট্রাকচারের মধ্যে কিছু জিনিস চেঞ্জ করে নেওয়া হয়েছে যাতে হচ্ছে 5G হচ্ছে 4G কে আমি চালাইতে পারি, বা 2G থেকে যখন 3G তে গেছে 3G কে যাতে চালাইতে পারি সেটার জন্য। তো এই যে আমার জিনিসটা পুরাপুরি নতুন ভাবে ভেঙে আবার তৈরি করা, এইটা করা লাগতেছে না। আমি টেকনোলজি চেঞ্জ আসলে কিছু মডিফিকেশনের মাধ্যমে আমার সফটওয়্যারটাকে সেই নিউ টেকনোলজির জন্য ফিট বানায় ফেলতে পারতেছি। সো এইটা হচ্ছে সিএমএম লেভেল 5 এর কাজ। তো এটা মোটামুটি কি বুঝে গেছে সিএমএম লেভেল গুলো? রেসপন্স জি ম্যাম, করেন? বোঝা গেছে ম্যাম। আচ্ছা, তো প্রোডাক্টের দিকে বেশি নজর দেয় হচ্ছে সিএমএম লেভেল 1 আর 2, এবং পুরা ম্যানেজমেন্টের দিকে বা প্রজেক্ট ম্যানেজমেন্টের দিকে বেশি নজর দেয় হচ্ছে এগুলো। সো আমরা আগের দিনে কিছু সিএমএম লেভেল 5 এর কোম্পানি, সিএমএম লেভেল 3 এর কোম্পানি দেখছিলাম। সিএমএম লেভেলের 5 এর কোম্পানি কোনটা? ডাটাসফট। তো ডাটাসফট কি করে অ্যাকচুয়ালি, তারা যে এই যে আমার লেভেল 5 এর যে জিনিসগুলো আছে সেগুলোকে তারা হচ্ছে নিজেদের মধ্যে ইনকার করছে আর কি, এই জন্য হচ্ছে তারা হচ্ছে লেভেল 5 এ গেছে। এছাড়া লেভেল 3 তে হচ্ছে আমরা দেখছি অনেক পপুলার যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে সেগুলো এখনো লেভেল 3 তে আছে। তো লেভেল 3 তে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টের যে জিনিসটা সেটা হচ্ছে তারা করতে পারতেছে দেখে তাদের লেভেল 3 তে আছে। আচ্ছা, তো আমরা এখন সামনে যাব।
আচ্ছা, এখন আমরা দেখতেছি একটা টার্ম যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, SDLC। আচ্ছা, তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। বিভিন্ন ধরনের মডেল আছে, তো এই সবগুলোকে আমরা বলি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। মানে একটা সফটওয়্যার তৈরি করা থেকে, মানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা থেকে প্রোডাক্ট তৈরি করে মেইনটেইন করা পর্যন্ত যতগুলো স্টেপ আছে সেগুলার যে ধারাবাহিকতা একটার পর আরেকটা আসবে, তো এগুলাকে বলা হয় হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। লাইফ সাইকেল বলতে তো আমরা বুঝি যে আমাদের জীবনে প্রত্যেকটা স্টেপে আমরা কি কি করতেছি। সো এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, a framework that describes activities performed at each stage of a software development project. বুঝা গেছে SDLC কি? আচ্ছা, SDLC এর চারটা বেসিক বলেন তো, চারটা বেসিক অ্যাক্টিভিটি যেটা সব প্রজেক্টেই থাকবে, সব সফটওয়্যার মডেলেই থাকবে, প্রসেস মডেলেই থাকবে। ওই যে আগে পড়া হয়েছে ম্যাম, এই সফটওয়্যার স্পেসিফিকেশন ডেভেলপমেন্ট এরপরে দেখেন যে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রসেস মডেলের কথা বলা হয়েছে। যেমন ফার্স্টে আছে হচ্ছে ওয়াটারফল মডেল, এটা খুবই বেসিক একটা মডেল, এটা দিয়ে শুরু হয়। এরপর আছে দেখেন ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট। আচ্ছা, সফটওয়্যার ওয়াটারফল মডেল যেটা, সেটা হচ্ছে প্ল্যান ড্রিভেন মডেল। প্ল্যান ড্রিভেন বলতে কি, এখানে আমরা শুরুতেই একটা প্ল্যান করে রাখি, আমরা যখন সফটওয়্যারটা বিল্ড করব বা কাজ করতে থাকবো সেই প্ল্যানের কোনো চেঞ্জ আমরা করতে পারবো না। এটা হচ্ছে প্ল্যান ড্রিভেন এই ওয়াটারফল মডেলটা। সেপারেট অ্যান্ড ডিস্টিংক্ট ফেজেস অফ স্পেসিফিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আর প্রত্যেকটা ফেজই হচ্ছে আলাদা আলাদা ভাবে চলবে। এরপর ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট যেটা, সেটা বলছে স্পেসিফিকেশন ডেভেলপমেন্ট এন্ড ভ্যালিডেশন আর ইন্টারলিভড, মেবি প্ল্যান ড্রাইভেন অর এজাইল। সো আমরা সামনে দেখব যে ওয়াটারফল মডেল জিনিসটা কি অ্যাকচুয়ালি, দেন ইনক্রিমেন্টাল মডেলও দেখব। এরপরে হচ্ছে রিইউজ ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এমন হতে পারে আপনার একটা সফটওয়্যার আপনি আগে বানাইছিলেন, সেই সফটওয়্যারটা আপনার রয়ে গেছে, এখন কোন একটা নতুন ক্লায়েন্ট আপনার কাছে আসছে, সে আপনার কাছে একটা তার প্রবলেম বলছে, আপনি সফটওয়্যার তৈরি করে দিচ্ছেন। এখন এমন হতে পারে যে আপনার আগের দিনের যে ইয়াটা ছিল, মানে আগে যে সফটওয়্যারটা তৈরি করছিলেন তার সাথে অনেক রিকোয়ারমেন্টই হচ্ছে মিলে যাচ্ছে। তখন আমরা কি করব, যে আমার এক্সিস্টিং যে কম্পোনেন্ট গুলো আছে তৈরি করা, সেগুলাকে মডিফাই করে আমরা নতুন সফটওয়্যারটা বানাবো। তো এখানে আমাদের কষ্টও কম হবে। তো এখানে হচ্ছে সেটাকে বলছে রিউজ ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। In practice, most large systems are developed using a process that incorporates elements from all of this model. তো প্র্যাকটিসে কি হয় যে আমার কিছু পার্ট হচ্ছে এই বিভিন্ন ধরনের মডেল থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে ওয়াটারফল মডেল। সো ওয়াটারফল বলতে কি বুঝি আমরা? ওয়াটারফল বলতে বুঝি হচ্ছে যখন পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ধরেন উপর থেকে নিচে যাচ্ছে পানি, সো তার ডিরেকশন অলওয়েজ কি হয়, নিচের দিকে হয়। সে কি আবার আগের জায়গায় ফিরে আসতে পারে যখন পানি প্রবাহিত হয়? না ম্যাম। তো এইটার কথাই হচ্ছে ওয়াটারফল মডেলের, এই জন্য এটাকে ওয়াটারফল মডেল বলা হয়। যে এখানে যতগুলো স্টেপ আছে, ঠিক আছে, আমরা যদি একটা স্টেপ থেকে আরেকটা স্টেপের মধ্যে চলে যাই, দেন আমরা আর ফার্স্ট স্টেপে ব্যাক করতে পারবো না। যেটা আমি একটু আগে বলছিলাম যে এটা প্ল্যান ড্রিভেন, তার মানে কি আমার একটা ফিক্সড প্ল্যান আছে, আমাকে ওই প্ল্যানটাই এক্সিকিউট করতে হবে, যা কিছু হোক আমি আর কিছু মানে চেঞ্জ করতে পারবো না। তো আমি যখন রিকোয়ারমেন্ট, এখানে দেখেন ওয়াটারফল মডেলের হচ্ছে 6টা আছে, 6টা ফেজ আছে। এই 6টা ফেজ কি, ফার্স্ট ফেজ হচ্ছে রিকোয়ারমেন্টস, তারপরটা হচ্ছে ডিজাইন, ডিজাইনের পরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশনের পরে হচ্ছে টেস্ট, টেস্টের পরে হচ্ছে ইনস্টলেশন, আর লাস্টেরটা হচ্ছে মেইনটেনেন্স। সো আমি যখন রিকোয়ারমেন্ট ফেজে থাকবো,
আমার যখন রিকোয়ারমেন্ট ফেজ শেষ হয়ে যাবে তখন আমি ডিজাইন ফেজটা শুরু করতে পারবো। আর আমি যখন ডিজাইন ফেজটা শুরু করে দিব তখন আমি আর কোনো নতুন রিকোয়ারমেন্ট নিতে পারবো না। আমি যে রিকোয়ারমেন্ট গুলো এখন আমার কাছে আছে সেগুলা ইউজ করে আমি হচ্ছে ডিজাইন করব। এরপরে আমি যখন ডিজাইন আমার শেষ হয়ে গেল, আমি ইমপ্লিমেন্টেশন করতে যাব, তখন কিন্তু আমি আমার ডিজাইনে আর চেঞ্জ করতে পারবো না। আমার ডিজাইন হয়ে গেছে, এখন যা ডিজাইন হয়েছে সেটাই ফিক্সড, সেটাকে আমার ইমপ্লিমেন্ট করা লাগবে। ঠিক আছে, এইভাবে যখন আমি টেস্টিং এ চলে যাব তখন আমি ইমপ্লিমেন্টেশন কার চেঞ্জ করতে পারবো না। দেন হচ্ছে যখন আমি ইনস্টল করে ফেলবো তখন আমি আর টেস্টে যাব না। মানে একটা ফেজ থেকে আরেকটা ফেজে গেলে আমরা ব্যাকওয়ার্ড যেতে পারবো না। সো এটা হচ্ছে ওয়াটারফল মডেলের কাজ। আচ্ছা, সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড ডেফিনেশন, এটা বলতে কি বোঝাচ্ছে? এই প্রথম ফেজটা বোঝাচ্ছে। এখানে আমরা কি করতে পারি, যে আমাদের কি কি ইনফরমেশন দরকার হয় বা আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে কি কি চাচ্ছে, দেন ফাংশন, বিহেভিয়ার, পারফরমেন্স এন্ড ইন্টারফেসেস। আচ্ছা, তো ক্লায়েন্ট আমাদের কাছে কি কি চাচ্ছে, ঠিক আছে, ক্লায়েন্টের ওই কাজটা করার জন্য আমাকে অ্যাকচুয়ালি আমার সিস্টেমে কি কি জিনিস দরকার, ঠিক আছে, এই সব কিছুই হচ্ছে আমরা রিকোয়ারমেন্টস এর মধ্যে দেখি। যেমন ক্লায়েন্ট যদি একটা তার পার্সোনাল ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য আসে, সো ক্লায়েন্ট কি কি করতে চাচ্ছে, সে তার ইনভেন্টরিতে জিনিস অ্যাড করতে পারবে, ইনভেন্টরিতে কি কি জিনিস আছে সেটা দেখতে পারবে, ইনভেন্টরি থেকে জিনিস নিয়ে আসতে পারবে, মানে মাইনাস করতে পারবে। তো এই রিকোয়ারমেন্ট গুলা সে অ্যাকচুয়ালি বললো। এখন এটা তো ইউজার রিকোয়ারমেন্ট গেল, এখন আমার সিস্টেমের কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, তাই না? তো সিস্টেমের রিকোয়ারমেন্ট কি থাকতে পারে, যে আমার এই কাজগুলো করার জন্য আমার একটা ডেটাবেস লাগবে। সে যখন ইনপুট দিবে তখন হচ্ছে আমি ইনপুট গুলো নিতে পারবো, নিয়ে ডাটাবেসে সেভ করতে পারবো, এরপরে হচ্ছে ডাটাবেস থেকে আমি রিট্রিভ করতে পারবো। এগুলা হচ্ছে আমার সিস্টেমের যে আমাকে যে ইয়াটা বলছে, যে রিকোয়ারমেন্ট গুলো বলছে সেগুলা যদি আমি সলভ করতে চাই তাহলে আমার সিস্টেমের কি রিকোয়ারমেন্ট, সিস্টেমের একটা ডেটাবেস লাগবে, ডেটাবেসে নির্ভুলভাবে আমি ডেটা এন্ট্রি করতে পারতেছি কিনা, তারপরে হচ্ছে আমি আমার ইউজার থেকে ইনপুট ঠিক মতো নিতে পারতেছি কিনা। সো এগুলা হচ্ছে আমার সিস্টেমের রিকোয়ারমেন্ট। এন্ড অবশ্যই আমার কি কি হার্ডওয়্যার লাগবে এই প্রজেক্টটা বানানোর জন্য, কি কি টুলস লাগবে, কি কি সফটওয়্যার লাগবে, এই সব কিছুই হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর মধ্যে যায়। সো একবার আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ফেললাম, দেন আমরা যাব ডিজাইনে। ডিজাইনে কি হবে? সিস্টেম এন্ড সফটওয়্যার ডিজাইন। এখানে হচ্ছে ডাটা স্ট্রাকচার, সফটওয়্যার আর্কিটেকচার, ইন্টারফেস রিপ্রেজেন্টেশন, দেন অ্যালগরিদমিক ডিটেলস। তার মানে কি, এখানে আমি যে কাজটা করব, হ্যাঁ, ধরেন আমি যে আমার ইনভেন্টরি যে ডেটাগুলাকে আমি ডেটাবেসে রাখছি, এখন ডেটাবেস থেকে রিট্রিভ করে আমি কি সেটা কোনো একটা অ্যারেতে নিয়ে যাব, নাকি কোনো একটা ধরেন ম্যাক্সিপ মিন হিপের কথা তো আমরা শুনছি, যেখানে আমার রুটে হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম এলিমেন্টটা থাকে। সো এরকম আমি কি কোনো একটা হিপে নিয়ে যাব যাতে আমি সবসময় ম্যাক্সিমাম এলিমেন্টটা উপরে পাই, ঠিক আছে? সো কোন ডাটা স্ট্রাকচারটা ইউজ করলে অ্যাকচুয়ালি আমার জন্য ইজি হবে। তারপর সফটওয়্যার আর্কিটেকচার, মানে এই যে আমার ইউজার থেকে আমি ইনপুট নিচ্ছি, নিয়ে আমি ডাটাবেসে সেভ করতেছি, দেন হচ্ছে আমি ডাটাবেস থেকে রিট্রিভ করতেছি, এই যে আমার কিভাবে ফ্লো হচ্ছে জিনিসটা, ঠিক আছে, যে ফার্স্টে ইউজার থেকে ইনপুট নিতে হবে, দেন হচ্ছে আমার ইনপুটকে ডাটাবেসে সেভ করতে হবে, দেন কখনো যদি ইউজার আবার বলে যে সে তার প্রোডাক্ট গুলা ভিউ করতে চায় তাহলে আমার নিয়ে আসতে হবে আবার ডেটাবেস থেকে। সো কি কোন কাজের সাথে কোন কাজ রিলেটেড এবং কোনটা কিভাবে করা হবে, এই সব কিছু হচ্ছে আর্কিটেকচারের মধ্যে থাকবে। দেন হচ্ছে ইন্টারফেস রিপ্রেজেন্টেশন, যে আমার ইউজার ইন্টারফেসটা কেমন হবে, ঠিক আছে, আমার ইউজার ইন্টারফেসের কোথায় কোন বাটন থাকবে, কোন পেজের পর কোন পেজ আসবে, এগুলো সব হচ্ছে ঠিক করে দেওয়া। তারপরে হচ্ছে অ্যালগরিদমিক ডিটেলস, মানে আমাকে যদি ভিতরে কোন একটা কাজ করতে হয় তো আমি কোন অ্যালগরিদম ইউজ করে করব। ধরেন দুইটা পণ্যের মধ্যে সিমিলারিটি বের করতে হবে, এবং সিমিলারিটিটা আমি ক্লাস্টারিং করে করব নাকি শর্টেস্ট পাথ দিয়ে করব, কোন অ্যালগরিদম ইউজ করে করব, সেটা হচ্ছে আমার
এখানে থাকবে। সো সিস্টেম আর সফটওয়্যার ডিজাইনের মধ্যে এই সব কিছুই থাকবে। এরপর ধরেন আমি একবার ডিজাইন করে ফেললাম, তো আমার কাছে আইডিয়া আছে আমার ইউএক্স ইউআই কেমন, কোন পেজ থেকে কোন পেজে যাবে, কিভাবে অ্যাকচুয়ালি ডাটাগুলা ফ্লো করবে, এগুলো সব আমি জানি। এখন জাস্ট কি করা লাগবে, এভাবে যে আমার ডিজাইন করা আছে এটাকে কোডিং করে ইমপ্লিমেন্ট করা লাগবে। সো যখন আমি ইমপ্লিমেন্টেশন ফেজে চলে যাব তখন আমি আর আগের ডিজাইন ফেজে আসতে পারবো না, যত যাই হোক। এখন হচ্ছে ইমপ্লিমেন্টেশন এন্ড ইউনিট টেস্টিং। এখানে দেখেন এখানে বলছে যে এখানে সোর্স কোড থাকবে, ডেটাবেস থাকবে। এই দুইটা জিনিসকে একসাথে বলে দিছে আর কি। যাই হোক, ইমপ্লিমেন্টেশনে মেইনলি আমরা কোডিং করি, দেন ডাটাবেসের সাথে ইন্টিগ্রেশন করি, মানে ডাটা কোডিং এ তো আমরা ডাটাবেস ইউজ করি। সো এগুলা থাকবে। এরপরে হচ্ছে ইউনিট টেস্টিং বা টেস্টিং। টেস্টিং বলতে কি, আমার ধরেন ইনভেন্টরিতে আমার যখন ইউজার ডেটা ইনপুট দিচ্ছে, ইনভেন্টরিতে ঠিক মতো আপডেট হচ্ছে কিনা, অথবা ইনভেন্টরি ফুল থাকলে সে অ্যাকচুয়ালি নিতে পারতেছে কিনা আর নতুন কোনো প্রোডাক্ট। সো এগুলা দেখতে হবে। এরপরে হচ্ছে ইন্টিগ্রেশন এন্ড সিস্টেম টেস্টিং। আচ্ছা, টেস্টিং কে এরা দুই ভাগে বলছে, ইউনিট টেস্টিং আর সিস্টেম টেস্টিং। ইউনিট টেস্টিং বলতে বুঝাইছে হচ্ছে ধরেন ছোট ছোট মডিউল টেস্ট করা, আর ইন্টিগ্রেশন বা সিস্টেম টেস্টিং বলতে বোঝাচ্ছে যে আমার পুরা সিস্টেমের কাজটাকে আমি টেস্ট করব একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত। এরপরে যেটা সেটা হচ্ছে ইনস্টলেশন। আমরা হচ্ছে যেই সফটওয়্যারটা বানালাম সেটা হচ্ছে ডিপ্লয় করে দেখবো এবার যে কি অবস্থা হয়, মানে আমি আমাদের যে ক্লায়েন্ট আছে তার কাছে ডেলিভার করে দিব, ইনস্টল করে দিব তাদেরকে। এরপর মেইনটেনেন্সের যে পার্টটা আসে, যে ফার্দার কোনো যদি আমার রিকোয়ারমেন্ট আসে বা আপডেট করার দরকার হয় তাহলে যাতে আমি আপডেট করতে পারি। বাট যখন আমি একটা সফটওয়্যার এভাবে বানাইতে থাকবো তখন আমাকে পুরা স্টেপ শেষ করে ফেলতে হবে। আমি একটার পর একটা স্টেপ শেষ করে ফেলতে হবে, আমি কখনো ব্যাকওয়ার্ড যেতে পারবো না, যার জন্য এটাকে বলা হয় হচ্ছে ওয়াটারফল মডেল। তো এই ওয়াটারফল মডেলের একটা অসুবিধা বলতে আমরা কি দেখতে পারি, কারো কি কিছু মাথায় আসে? কোনো এরর হলে ম্যাম এটাই ব্যাকওয়ার্ডে যাওয়া যাবে না, এটাই যদি ম্যাম নতুন কিছু যদি আবার আপডেট কোনো চিন্তা আসে পরে তো আবার রিমডিফাই করা যাবে। চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, ধরেন ইমপ্লিমেন্টেশন করতে যে আমার মনে হয়েছে যে ডিজাইনের ঝামেলা ছিল, ডিজাইনটা আরো ইফেক্টিভ করা যাইতো, বাট আমি যাইতে পারবো না, আমাকে যা ডিজাইন আছে সেটা দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এরকম চেঞ্জ কে আমরা হচ্ছে করতে পারবো না। সো এখানে দেখেন একটা সিনারিও দেওয়া হয়েছে যে এখানে একটা লোক পালতোলা নৌকা করে যাচ্ছিল। তো সে আর কি ঠিক করছে, যে প্ল্যান করছে যে তার একটা পাল থাকবে, পালটাকে লোকটা ধরে থাকবে এবং এই পালটাই হচ্ছে নৌকাটাকে চালায় নিয়ে যাবে। বাট এটা অ্যাকচুয়ালি মেইন, যখন পালটা যদি ছিঁড়েই যায় তাহলে কি হবে সেটা হচ্ছে সে আর কি করে নাই, অ্যানালাইসিস করে নাই। এরপর দেখা গেল যে যখন বিল্ড করতে গেল তারা, তখন দেখা গেল যে পাল হচ্ছে ছিঁড়ে গেছে। তখন হচ্ছে এরা দেখতেছে যে আমাকে এখন সামনে যাইতে হলে এইভাবেই পাড়ি দিয়ে দিয়ে যাইতে হবে। তো তারা এইভাবে যাচ্ছে, তো হঠাৎ করে তাদের মনে পড়লো যে এই যে ডিজাইনটা করা হয়েছিল নৌকাটার ডিজাইনটা হচ্ছে ঠিক মতো করা হয় নাই, সেখানে ঠিক মতো ব্যালেন্স মেনটেন করা হয় নাই। যেমন নৌকাটা ছিল হচ্ছে ছোট থাকবে, ছোট নৌকা একজনই এর মধ্যে থাকবে, বা যখন বিল্ড করছে তখন দেখা গেছে ভুল করে ফেলছে, যে নৌকাটাকে বড় করে ফেলছে এবং এখানে লোড দিছে আর এখানে লোড দিছে, মাঝখানে কোনো লোড নাই। সো দেখা যাচ্ছে যে নৌকাটা হচ্ছে ভেঙে গেছে। এখন ভেঙে গেছে, এখন যে ও এখানে গিয়ে আবার ডিজাইনটা চেঞ্জ করে বিল্ড করবে এই সুযোগ আর নাই। এই যে ভাঙা নৌকাটা আছে এইটাই হচ্ছে আপনাকে, এইটা দিয়েই হচ্ছে তীরে যাইতে হবে, এইটাই আপনাকে লঞ্চ করা লাগবে। তার মানে কি, যখন কোনো একটা সমস্যা দেখা দেয়, আমি যখন এক্সিকিউট করার সময় কোনো একটা সমস্যা দেখতেছি, তখন এই সমস্যাটা সমাধান করার আমার কোনো ওয়ে নাই, কারণ এটার সমাধান যেটা সেটা আগের স্টেপেই বলে দেওয়া আছে, এবং আগের স্টেপ ফেইল হলে কি হবে সেটা বলে দেওয়া নাই। সো যেভাবে আমি যাইতে পারি সেভাবে হচ্ছে সামনের দিকে যাব। তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে তো আমাদের বিভিন্ন ধরনের চেঞ্জ আসলে আমরা তো চেঞ্জ করতে পারতেছি না, তাহলে ওয়াটারফল মডেলের সুবিধাটা কোথায়?
তো ওয়াটারফল মডেলের যে সুবিধাটা সেটা হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু ইউজ। তার মানে কি এখানে কোনো প্রসেসের সাথে কোন একটা স্টেপের সাথে আরেকটা স্টেপ হচ্ছে ওভারল্যাপ নাই। এটা হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড, যে প্রথমে আমি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করব, দেন এর উপর ভিত্তি করে ডিজাইন করব, দেন ইমপ্লিমেন্টেশন করব, টেস্ট করব, ইনস্টল করব, মেইনটেইন করব। ঠিক আছে, তো এদের মধ্যে কোনো ওভারল্যাপ নাই, তো এটা বুঝতে ইজিয়ার। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রোভাইড স্ট্রাকচার টু ইনএক্সপেরিয়েন্স স্টাফ। তো শুরুতে যখন আমরা যেহেতু ধরেন বিগিনার, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি, সো আমরা কি করলাম, এই মডেলের মাধ্যমে প্রত্যেকটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা অ্যাক্টিভিটি সম্পর্কে জানলাম। এটা আমাদের শিখতে সুবিধা হচ্ছে। যদি এরকম থাকতো এদের মধ্যে ওভারল্যাপ আছে বা বিভিন্ন জায়গায় ধরেন এখান থেকে এখানে এজ যাচ্ছে, এখান থেকে এখানে একটা ডিরেকশন আসতেছে, তা আমাদের বুঝতে কষ্ট হতো। সো এই জন্য বলছে যে এটা হচ্ছে ইনএক্সপেরিয়েন্স স্টাফদের ক্ষেত্রে বোঝাটা ইজিয়ার। মাইলস্টোন আর ওয়েল আন্ডারস্টুড। সো এটার এটার মধ্যে হচ্ছে আমাদের যে গোলটা থাকে, গোলটা হচ্ছে একদম ফিক্সড করা থাকে। তো ওয়াটারফল মডেল আমরা সেই প্রজেক্ট গুলাতে ইউজ করব যেখানে হচ্ছে আমি পুরা রিকোয়ারমেন্টটা, আমার পুরা সিস্টেমের যে রিকোয়ারমেন্টটা, এটা আমি পুরাপুরি ওয়েল নোন, আমার কাছে আমি পুরা রিকোয়ারমেন্ট হচ্ছে জানি। ঠিক আছে, এই রিকোয়ারমেন্টের কখনো কোনো চেঞ্জ হবে না সেটাও আমি জানি। ধরেন আমি একটা সফটওয়্যার আগে বানাইছি, হ্যাঁ, সফটওয়্যার বানানোর পরে আমার ওই সেম টাইপের সফটওয়্যারই যদি আমাকে আবার বানাইতে দেয়, তাহলে আমার কাছে যে এই সফটওয়্যার বানাতে গেলে কি কি প্রবলেম হতে পারে, কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে, সব আমার কাছে জানা আছে না? জি জি ম্যাম। আচ্ছা, সো যেহেতু আমি আগে সফটওয়্যারটা একবার বানাইছি, আমি এটার খুঁটিনাটি দিক সব সম্পর্কে হচ্ছে আমি জানি, যে এখানে কি কি সমস্যা আসতে পারে, এখানে আমার কি কি নতুন রিকোয়ারমেন্ট আসতে পারে, কি কি রিকোয়ারমেন্ট আসতে পারে সবই আমি জানি। তো এখানে আমার চেঞ্জ করার কোনো দরকারই নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওয়াটারফল মডেলটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পারছেন যে কখন ওয়াটারফল মডেলটা অ্যাপ্রোপ্রিয়েট? জি ম্যাম। আচ্ছা, এরপরে বলছে যে সেটস রিকোয়ারমেন্ট স্টেবিলিটি। তো এখানে হচ্ছে রিকোয়ারমেন্টটা স্টেবল থাকে আমার প্রত্যেক স্টেজে, যে যে আর হচ্ছে চিন্তা করা লাগে না যে নতুন রিকোয়ারমেন্ট আসছে কিনা, আমাকে তো সব আবার করে চেঞ্জ করা লাগবে, এই টাইপের। যখন আমি যে স্টেপে আছে আমি ওই স্টেপের কাজই করব। এরপরে বলছে গুড ফর ম্যানেজমেন্ট কন্ট্রোল। সো ম্যানেজমেন্ট করাটা ইজি, এইটা প্ল্যান করা, তারপরে ট্র্যাক করা ঠিক মতো যাচ্ছে কিনা প্ল্যান অনুযায়ী, এগুলো হচ্ছে ইজি। যখন আমার প্ল্যান বারবার চেঞ্জ হবে, সেটাকে আমার প্রগ্রেস ট্র্যাক করাটাও কষ্ট হয়ে যায়। ওয়ার্কস ওয়েল when quality is more important than cost or schedule. সো যখন আমার প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট থাকে কস্টের তুলনায়, তখন হচ্ছে এটা ভালো ওয়ার্ক করে। এরপরে হচ্ছে ওয়াটারফলের ডিফিসিয়েন্সিস বলছে যে অল রিকোয়ারমেন্টস মাস্ট বি নোন আপফ্রন্ট। তার মানে কি, ওয়াটারফল মডেল যদি আমরা ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আমাদের নোন থাকতে হবে। তো এটা কোন কেসে হতে পারে, আমি আগে একটা সফটওয়্যার, সিমিলার সফটওয়্যার বানাইছি এবং আমি সবকিছু জানি যে এটা কি হইতে পারে কি না পারে। তো সবকিছু যেহেতু আমার জানা আছে যে বানাইতে গেলে কি প্রবলেম হইতে পারে বা না পারে, তো সবকিছু যেহেতু আমি জানি, সো আমরা সেক্ষেত্রে ওয়াটারফল ইউজ করতে পারবো। বাট ওয়াটারফল ইউজ করার জন্য আমার কি করা লাগবে, সবগুলো রিকোয়ারমেন্টই আগে থেকে একদম ডেফিনেটলি জানা লাগবে। এরপরে বলছে deliverables created for each phase are considered frozen। ঠিক আছে, তার মানে কি, প্রত্যেক ফ্রেজে আমি যে জিনিসটা ডেলিভার পাইলাম, যেমন রিকোয়ারমেন্টটা আমি ডেলিভার পাইলাম ডিজাইন ফেজে, সো ডিজাইন ফেজ ওই রিকোয়ারমেন্টটাকে ইউজ করে কাজ করবে, তখন কি হবে, আমার এই রিকোয়ারমেন্ট ফেজটা যে আছে সেটা ফ্রোজেন হয়ে যাবে। তার মানে কি, রিকোয়ারমেন্টের আর কোনো কাজ হবে না। যখন ডিজাইন থেকে ইমপ্লিমেন্টেশনে যাব, ডিজাইন ফ্রোজেন হয়ে যাবে, ডিজাইনের আর কোনো কাজ হবে না। সো এইটা হচ্ছে আমার deliverables are created for each phases are considered frozen। তো এটা হচ্ছে আমি আগের ফেজে যেহেতু যাইতে পারবো না, তখন হচ্ছে আমার
জিনিসটা ফ্রোজেন হয়ে যায়। সো এটা আমাদের ফ্লেক্সিবিলিটি দেয় না। এরপরে হচ্ছে ক্যান গিভ এ ফলস ইমপ্রেশন অফ প্রোগ্রেস। সো এখানে দেখা যাইতে পারে যে আমি যে প্ল্যানটা করছি সেই প্ল্যান অনুযায়ী আমি চলতেছি, সো আমার মনে হতে পারে যে হ্যাঁ আমার তো প্রগ্রেস আছেই, বাট আমার যে ভিতরে এই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যেসব সমস্যা দেখা দিচ্ছে, আমার সিস্টেমটাকে আরো ভালো বেটার করা যাইতো বা সমস্যাগুলোকে সমাধান করা যাইতো, সেটার দিকে আমি নজর দিচ্ছি না। আমি জাস্ট দেখতেছি কি আমার প্ল্যান অনুযায়ী আমি চলতেছি কিনা। সো আমার প্রগ্রেসের কিন্তু একটা ফলস ইমপ্রেশন এখানে ক্রিয়েট হইতেছে। এই জিনিসটা কি বুঝছেন? আচ্ছা, তো এখানে যেমন ওয়াটারফলে একটা প্ল্যান আমরা ফলো করে হচ্ছে সামনের দিকে আগাইতেছি, ঠিক আছে? এখন আমরা আমাদের প্রগ্রেসটা মেজার করতেছি কিভাবে? সেই প্ল্যান অনুযায়ী, যে প্ল্যানটা আমাকে করে দেওয়া আছে সেই প্ল্যান অনুযায়ী আমি আগাচ্ছি কিনা। বাট এই প্ল্যান অনুযায়ী আগাতে গিয়ে আমি দেখলাম যে কিছু জিনিস আছে ভিতরে যেগুলা হচ্ছে প্ল্যানে হচ্ছে ঠিক মতো বলা নাই বা প্ল্যানই ভুল ছিল, বাট সেগুলো কি আমি হচ্ছে এই ওয়াটারফল ইউজ করছি দেখে আমি চেঞ্জ করতে পারতেছি না। তো যেভাবে বলা আছে আমরা ওভাবেই করতেছি, হয়তো বা কিছু সমস্যা থেকে গেছে আমার সিস্টেমে, বাট আমি প্রগ্রেসটা মাপতেছি কিন্তু আমি প্ল্যান যা করছি সেভাবে কাজ করতেছি কিনা সেটার উপরে। আমার যে মাঝখানে যে প্রবলেম ক্রিয়েট হইলো সেগুলোকে সলভ হইলো কি হইলো না সেগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই আমার। তাহলে দেখেন এইখানে এই মডেলটা আমাদের কি ফলস ইমপ্রেশন অফ প্রগ্রেস দেয়। মানে প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে তো ঠিক আছে, প্রগ্রেস হয়েছে, বাট ভিতরে যে প্রবলেম গুলো ক্রিয়েট হয়েছে সেগুলো সলভ না হলে কি অ্যাকচুয়ালি আমার কোনো প্রগ্রেস হয়েছে? সো আমাদের একটা ফলস ইমপ্রেশন অফ প্রগ্রেস দিচ্ছে, কারণ আমরা প্ল্যানের সাথে আমার প্রগ্রেসটাকে কম্বাইন হিসাব করতেছি আর কি। So does not reflect problem solving nature of software development, iteration of phases. So problem solving নেচারটা আমার দেয় না। আমরা হচ্ছে মেইনলি কি করতে চাই যে প্রথম ফেজে যেটা করছি সেটাতে যদি কোনো ভুল থাকবে আবার ইটারেট করে এই ফেজে গিয়ে আবার আমরা চেঞ্জ করতে চাই যাতে রিকোয়ারমেন্টটা আমার ঠিক হয়ে যায়। বাট এরা কি করতেছে, এরা আমাকে সেই ইটারেশন অফ ফেজেস এইটা দিচ্ছে না। যদি আপনার ওয়াটারফল মডেলে একবার যদি আপনার কোনো ভুল হয়ে যায়, ভিতরে কোনো ভুল হয়ে যায়, সেই ভুল শুধরানোর আর কোনো ওয়ে নাই, একদম লাস্ট পর্যন্ত আপনার চলে যেতে হবে। আচ্ছা, তার মানে কি, ধরেন আমি ডিজাইন করে দিলাম একটা, এরপর ইমপ্লিমেন্টেশন হচ্ছে। এখন ইমপ্লিমেন্টেশনে যায় আমি দেখলাম যে ডিজাইনটা এরকম না হয়ে অন্যরকম হলে বেটার ছিল, আমার জন্য ইমপ্লিমেন্ট করা ইজি ছিল। বাট আমি তখনই ডিজাইন ফেজে গিয়ে আবার চেঞ্জ করতে পারি না, আমাকে পুরাটা শেষ করতে হয়। এরপর আমি যদি আবার কাজ করতে চাই তাহলে আমাকে আবার রিকোয়ারমেন্ট থেকে শুরু করতে হয়, আমি একটা ফেজ থেকে আরেকটা ফেজে ব্যাক করতে পারি না। এরপর বলছে ইন্টিগ্রেশন ইজ ওয়ান বিগ ব্যাং এট দ্য এন্ড। সো বলছে যে ওয়াটারফল যখন আমরা ইউজ করতেছি একদম লাস্টে যখন আমরা ইন্টিগ্রেশন করতে যাই তখন আমরা দেখতেছি যে এখানে অনেক প্রবলেম আছে যেগুলো সলভ করাই হয় নাই, যেহেতু আমরা আগের ফেজে ব্যাক করতে পারতেছি না। এরপর হচ্ছে লিটল অপরচুনিটি ফর কাস্টমার টু প্রিভিউ দ্য সিস্টেম। আচ্ছা, এখানে যেমন কি হচ্ছে, একটা ফেজের পরে আরেকটা ফেজ হচ্ছে, আরেকটা ফেজের পর আরেকটা ফেজ হচ্ছে, এইভাবে প্রত্যেকটা ফেজ শেষ হয়ে যখন ইনস্টলেশন আমি করব তখনই আমি কাস্টমারকে অ্যাকচুয়ালি মেইন প্রোডাক্টটা দেখাইতে পারতেছি, এর মাঝে কোনো সময়ই হচ্ছে আমি দেখাইতে পারতেছি না। বাট এমন যদি হতো যে আমি ফিচার গুলা কয়েকটা ফিচার আলাদা আলাদা করে ইমপ্লিমেন্ট করতেছি প্যারালালি, তাহলে আমি একটা মডিউল আমার ইউজারকে কিন্তু দেখাই দিতে পারতাম যে হ্যাঁ আপনার এই মডিউলটার কাজ হয়েছে, এতটুকু হয়েছে দেখেন। এটা এখানে করতে পারতেছে না, যেহেতু পুরা কাজই আমরা পুরা প্রজেক্টই আমরা হচ্ছে ফেজে ভাগ করে নিছি। যেমন রিকোয়ারমেন্টে পুরাটারই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হবে, ইমপ্লিমেন্টেশনে পুরা প্রজেক্টই ইমপ্লিমেন্ট হবে, ফিচার বাই ফিচার না, পুরো প্রজেক্টই একসাথে ইমপ্লিমেন্ট হবে। তাই আমার যে কাস্টমার আছে সেটা হচ্ছে এই সিস্টেমটা প্রিভিউ করাটা অনেক কষ্ট হয়ে যায়। এরপরে হচ্ছে when to use the waterfall model. সো আমি একটু আগেই বলছি যখন আমার রিকোয়ারমেন্টটা, আমি সব রিকোয়ারমেন্টই ভেরি ওয়েল নোন জানি এবং আমি শিওর যে রিকোয়ারমেন্টে কোনো চেঞ্জ আসবে না, তখন আমরা
এই ওয়াটারফল মডেলটা ইউজ করতে পারবো। দেন বলছে প্রোডাক্ট ডেফিনেশন ইজ স্টেবল, মানে প্রোডাক্টের যে ডেফিনেশন সেটা হচ্ছে স্টেবল থাকবে। তার মানে হচ্ছে প্রোডাক্টের যে নেসেসিটি, যেসব রিকোয়ারমেন্ট, সিস্টেম রিকোয়ারমেন্ট, ইউজার রিকোয়ারমেন্ট, এই সব কিছু হচ্ছে স্টেবল থাকবে, এগুলো হচ্ছে চেঞ্জ হবে না। টেকনোলজি ইজ আন্ডারস্টুড, সো কোন টেকনোলজিতে অ্যাকচুয়ালি আমি এই কাজটা করতে যাচ্ছি সেই টেকনোলজিটা আমি ভালো করে বুঝি কিনা, এই টেকনোলজি ইউজ করলে আমার কোনো সমস্যা হইতে পারে কিনা সেগুলো আমি জানি কিনা। ঠিক আছে, নিউ টেকনোলজি নিয়ে যখন আমরা এক্সপেরিমেন্ট করতে যাব তখন অবশ্যই ওয়াটারফল মডেল ইজ নট আ গুড চয়েস। ঠিক আছে, এমন কোন টেকনোলজি যেটা আমরা আগেও ইউজ করছি, এখনো ইউজ করতে পারবো ইজিলি, সেখানে আমরা ওয়াটারফল মডেলটা ইউজ করব। দেন হচ্ছে নিউ ভার্সন অফ অ্যান এক্সিস্টিং প্রোডাক্ট, এইটা যেমন আমরা বললাম, এটা কেউ আমাকে একটু বলেন, ব্যাখ্যা করে বলেন তো, নিউ ভার্সন অফ অ্যান এক্সিস্টিং প্রোডাক্ট এখানে ওয়াটারফল মডেল ইউজ করাটা ভালো, করা যাবে, তো এটা বলেন তো। আমি যে পুরো রিইউজ করা যে বলছিলাম ম্যাম কোডটা, সেটা পুরোনো কোনো প্রজেক্টে যদি একটা কাজ করা থাকে সেটা যদি আমরা ইউজ করি তখন তার টেস্টিং এর প্রয়োজন হইতেছে না সেসব ফিচারের, বা এটি আবার পিছনে যাওয়ারও লাগবে না, কারণ আমাদের সব ওইটা একটা প্রসেস মেনে করা, সেটার ক্ষেত্রে আমরা ওয়াটারফলটা ইজিলি ইউজ করতে পারি। আচ্ছা, যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনাদের স্টুডেন্ট সফটওয়্যার বা আমাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা আছে, তো সেটা অলরেডি করা আছে, সেগুলো সব রিকোয়ারমেন্ট কি কি ছিল না ছিল সব আমার জানা আছে। তো এখন যদি ওখানে জাস্ট ছোট্ট একটা অপশন আমি অ্যাড করতে চাই যে স্টুডেন্টরা কি করবে, স্টুডেন্টরা হচ্ছে নিজেদের কোর্স নিজেরাই অ্যাড, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে নিজেদের কোর্স নিজেরাই অ্যাড বা ড্রপ করতে পারবে, নিজেদের ইচ্ছা মতো করতে পারবে, এইটা জাস্ট আমি অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, এখন আমার রিকোয়ারমেন্টটি কি খুব বেশি একটা চেঞ্জ আসবে? না ম্যাম, শুধু ওইটা নিয়ে কাজ শুধু করলে ওই চলবে। জিনিসটা রিকোয়ারমেন্টে চলে যাবে, আর বাকি সব যে রিকোয়ারমেন্ট যা যা আছে সেগুলো তো আমার জানাই আছে। সো এই যে নিউ ভার্সন অফ এন এক্সিস্টিং প্রোডাক্ট, এটা যখন আমরা করতে যাব তখন দেখা যাবে যে নতুন যে রিকোয়ারমেন্টটা নিয়ে কাজ করতেছি সেটা খুবই একটা ছোট রিকোয়ারমেন্ট, সো আর সবকিছু ওই সিস্টেম সম্পর্কে পুরা সবকিছু আমার জানা আছে। সো তখন আমি ওয়াটারফল মডেলটা ইজিলি ইউজ করতে পারবো, কারণ এখানে হচ্ছে আমার টাইম হচ্ছে কম লাগবে, যেহেতু আমার বারবার আগের স্টেজে যাওয়া লাগতেছে না। সো এখানে হচ্ছে টাইমও কম লাগে, আবার হচ্ছে আমার হচ্ছে টাইম কম লাগতেছে, আর আমরা হচ্ছে কোনো ভুল হওয়ারও পসিবিলিটি নাই আর কি। তো এখানে আবার বলছে দেখেন যে পোর্টিং অ্যান এক্সিস্টিং প্রোডাক্ট টু আ নিউ প্ল্যাটফর্ম, আমরা ধরেন ওয়েবে কাজ করছি, এটাকে জাস্ট অ্যান্ড্রয়েডে নিব, এইটা করতে কি আমার যে এক্সিস্টিং প্রোডাক্ট যেটা আছে সেগুলো রিকোয়ারমেন্ট কি চেঞ্জ হয়ে যাবে? না ম্যাম। তো সেগুলো এই প্রোডাক্টটা যে ওয়েবে যে কাজ করতেছিল সে হচ্ছে নিউ প্ল্যাটফর্ম বা অ্যান্ড্রয়েডে নিয়ে গেলে সেই কাজই করবে, রিকোয়ারমেন্ট আমার পুরাটাই জানা আছে, সো আমি জাস্ট প্ল্যাটফর্মটা চেঞ্জ করব। তো এই সব ক্ষেত্রে হচ্ছে ওয়াটারফল মডেল ইউজ করাটা উপকারী। এখন বলছে যে হাই রিস্ক ফর নিউ সিস্টেম বিকজ অফ স্পেসিফিকেশন এন্ড ডিজাইন প্রবলেম, যেটা আমি আপনাকে বলছি যে নতুন একটা টেকনোলজি নিয়ে বা নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতে যান, সেটার পুরো রিকোয়ারমেন্ট আপনি জানেন না যে এই একটা প্ল্যান করলেন, প্ল্যান এক্সিকিউট করার সময় কি কি প্রবলেম হতে পারে এটা আমরা জানি না, আমরা এক্সপেরিমেন্ট করতেছি। তো এখানে হাই রিস্ক থাকে, নিউ সিস্টেম যদি আমরা ওয়াটারফল দিয়ে করতে চাই এখানে পুরাই হাই রিস্ক থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলছে যে লো রিস্ক ফর ওয়েল আন্ডারস্টুড ডেভেলপমেন্টস ইউজিং ফ্যামিলিয়ার টেকনোলজি। আচ্ছা, তো যেহেতু স্টুডেন্ট সফটওয়্যার তৈরি করে আমার অভ্যাস আছে, আরেকটা ধরেন অর্গানাইজেশন, এডুকেশনাল অর্গানাইজেশন আমার কাছে আসলো, এসে বলল যে তাদের জন্য একটা এরকম স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাই দিতে। সো আমি ইজিলি বানাইতে পারবো, যেহেতু আমি অলরেডি একটা বানাই ফেলছি আগেরটার জন্য। তো ওখানে জাস্ট ওদের যে সব রিকোয়ারমেন্ট ওরা এক্সট্রা বলতেছে সেগুলো অ্যাড করে আমি ইজিলি বানাই ফেলতে পারবো। আমার বানাইতে গিয়ে কি কি প্রবলেম হবে, আমার ডেটাবেজের সাথে কি প্রবলেম হবে, তারপরে বিভিন্ন ধরনের প্রবলেম, তো আমি অলরেডি একটা প্রজেক্ট করে আসছি, আমি সব জানি।
আমি সব রিকোয়ারমেন্টও জানি এবং কি কি প্রবলেম হইতে পারে সেটাও আমি জানি। তো সেখানে যদি আমরা ওয়াটারফলটা ইউজ করি, এটা হচ্ছে লো রিস্ক, রিস্ক কম। কয়টা বাজে আজকে? আচ্ছা, এখন ওয়াটারফল মডেলেরই একটা ভ্যারাইটি বা ইমপ্রুভড ভার্সন আমি যদি বলি, সেটা হচ্ছে ভি শেপ মডেল। ঠিক আছে, এখানে হচ্ছে প্রত্যেকটা স্টেপের সাথে সাথে একটা করে ভেরিফিকেশন স্টেপ আসে। আচ্ছা, কি পুরোটা শেষ করার টাইম হবে? আমাদের সিটি কবে নেবে? আচ্ছা, ওইটাই বলবো। আচ্ছা, আজকে তাহলে এই যে এইটুকুই থাক, হ্যাঁ, ওয়াটারফল পর্যন্ত। আচ্ছা, আমি সিটিটা নিতে চাচ্ছি যে আপনাদের নেক্সট সোমবার অথবা বুধবার, নেক্সট উইকে নিতে চাচ্ছি। আপনারা কবে দিতে চান? সোমবার মেবি একটা সিটি আছে, বুধবারই নিয়ে নেন। বুধবার দিবেন? জি ম্যাম। বুধবার আচ্ছা, ম্যাম সিলেবাসটা কি আজকে বলে দিবেন? সিলেবাস হচ্ছে আমি পরের ক্লাসে যতটুকু পড়াবো শুরু থেকে ওইটুকু পর্যন্ত। সিলেবাসটা একটু বেশি হয়ে গেছে। বেশি হয় নাই, তেমন ম্যাম কিছু আজকে তো ক্লাস নাই পর্যন্ত চ্যাপ্টার রাখলে 1। ভালো হয় না? ওটা সোমবার সোমবার পড়ে রাখা, তারপর ম্যাম বুধবার পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, জান আজকের ক্লাস ম্যাম পর্যন্ত। হ্যাঁ, সোমবারে বলেন। হলে ভালো হয় না? আমাদের তো এমসিকিউ দিবেন তাই না? আর শর্ট কোশ্চেন দিতে পারি দু একটা, এমসিকিউ থাকবে। ম্যাম এর আগে তো সবগুলো সিটিতে আমাদের এমসিকিউ নিত, সিটিতে শুধু। একটা সিটিতে এমসিকিউ আকারে নেয় আর ম্যাম ফার্স্ট সিটে শুধু এমসিকিউ রাখে ম্যাম, অন্যান্য ফার্স্ট সিটিতে জাস্ট এমসিকিউ অনেকে রাখে, আবার অনেকে রাখে না, এটা কোনো মানে নির্দিষ্ট ইয়া নাই। ঠিক আছে, আমি হচ্ছে কিছু আপনাদের শর্ট কোশ্চেন রাখবো আর কিছু এমসিকিউ রাখবো, দুইটা মিলাই করবো। ম্যাম একটু টাইমটা বেশি দিন। টাইম যতটুকু লাগবে, ওই 15 মার্কের পরীক্ষায় আর কতটুকু টাইম লাগে? শর্ট শর্ট কোশ্চেন থাকবে। ম্যাম যখন শর্ট কোশ্চেন লেখা হয় তখন একটু টাইম বেশি লাগে, এটা একটু চিন্তা করে রাখতে হয়। শর্ট কোশ্চেন তো আর অত বেশি থাকবে না। আচ্ছা, আমি ওইভাবে টাইম দিব, সমস্যা নেই, যেটা আমার কাছে মনে হয় যে করতে পারবেন ওই টাইমটাই দেব। আপনাদের সিটি কতক্ষণ হয় এমনি? কোর্সের উপরে ডিপেন্ড করে। এমসিকিউ ম্যাম হলে তো এমসিকিউ হলে 15টা 30 মিনিট, এমসিকিউ 30 মিনিট দেয়। 20 মিনিটেই হয়ে যায়। আর রিটেন হইলে ম্যাম প্রশ্নের উপর টাইম দেওয়া হয়। 45 মিনিটও হয় অনেক সময় ম্যাম, যদি প্রশ্ন থাকে আর কি। আচ্ছা, আমি আমার হচ্ছে যেটা ভালো মনে হবে আমি ওভাবে করবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনারা কবে দিতেছেন? সোমবার না বুধবার? বুধবারে ম্যাম। সবাই? জি ম্যাম আমাদের বুধবারই। আচ্ছা, তাহলে আপনাদের সিলেবাস হচ্ছে ওয়াটারফল মডেল পর্যন্ত। ম্যাম স্লাইডটার ভিডিও সবগুলোই করে দিন। সব তো প্রতিদিনই দিচ্ছি। জি ম্যাম, মানে আজকের ক্লাসে কথা বলতেছি।